করছি বাংলা বলছে। গতকালই আমরা অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করেছিলাম এবং এরপর রাত পোহাতে পোহাতেই ভারত পাকিস্তান সংঘাত এই মুহূর্তে আরো উচ্চ মাত্রায় পৌঁছলো। গতকাল রাতভর পাকিস্তানের তরফ থেকে আমাদের দেশের উত্তর এবং পশ্চিম অংশের অন্তত 15টা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্য করে আক্রমণ চালানোর জন্য ড্রোন এবং মিসাইল পাঠানো হয়েছিল। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের যে কার্যকরী ভূমিকা তার জেরে তাদের এই প্রয়াস সেটা ব্যর্থ হয়। এখনো বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে তাদের এই মিস অ্যাডভেঞ্চারের নজির। এখনো বেশ কিছু ড্রোন এবং মিসাইলের ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। এটাকে শুধু প্রতিহত করার নয়, ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র তার দাপটে তাদের তো প্রতিহত করা হয়েছে এবং আজ সকালে সেম ডোমেইন এবং সেম ইন্টেন্সিটির প্রত্যাঘাত ভারতের এবং লাহোরে পাক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিল ভারত। ভারতের তরফ থেকে খুব স্পষ্ট করে কালকে বার্তা দিয়ে দেওয়া হয়েছিল যে ভারত যে অপারেশন সিন্দুর চালিয়েছে সেটায় কোনো জনপদে নয়, কোনো সিভিলিয়ানের যাতে ক্ষয়ক্ষতি না হয় এরকমভাবেই টার্গেট বাঁচা হয়েছিল নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটিগুলিকে, এবং সেই জঙ্গি ঘাঁটিগুলিকে উইথ প্রিসিশন ধ্বংস করা হয়েছে। কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার তাতে টার্গেট করা হয়নি। কিন্তু একই সঙ্গে বার্তা ছিল যে কোনো পাকিস্তানের মিস অ্যাডভেঞ্চার হলে আমাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত তা প্রতিহত করার জন্য এবং পাল্টা প্রত্যুত্তর দেওয়ার জন্য। পাকিস্তান সেই মিস অ্যাডভেঞ্চারটাই করলো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পাক গোলাবর্ষণ এলওসি বরাবর লাগাতার গোলাবর্ষণ, তাতে অন্তত 16 জন সিভিলিয়ানের মৃত্যু হয়েছে, যার মধ্যে 3 জন মহিলা 5 জন শিশু রয়েছেন। ভারতের তরফ থেকে আজকেও খুব কড়া বার্তা দেওয়া হয়েছে। রাজনাথ সিং থেকে শুরু করে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, কর্নেল সোফিয়া কুরেশি, বিং কমান্ডার ভূমিকা সিংরা বার্তাটা দিয়ে দিয়েছেন যে ধৈর্যের পরীক্ষা নিতে যেও না, ধৈর্যের পরীক্ষা নিতে গেলে যোগ্য প্রত্যুত্তর অপেক্ষা করছে। এবং জারি নিদর্শন আজকে লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ হয়ে যাওয়া। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? তাহলে কি যুদ্ধ কার্যত শুরু হয়ে গেল? কারণ টেকনিক্যালি যদি এক দেশ আরেকটা দেশের যে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সেটাকে টার্গেট করে তাহলে সেটাই যুদ্ধের সূচনা। পাকিস্তান কালকে ঠিক সেই চেষ্টাটাই করেছিল, আজকে একদম যোগ্য প্রত্যুত্তর পেয়ে গেছে। এবার কি এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সানিয়াল, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য এবং রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি। আমি প্রথমে অনিকবাবুর কাছে যাব। অনিকবাবু আপনার কাছে যাবো, তার আগে একবার দেখিয়ে দিই আজকে সারা দিনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। অপারেশন সিন্দুর যেটা ছিল একদম একটা নন এসকালেটরি অপারেশন, তারপর পাকিস্তানের প্ররোচনা, পাকিস্তানের মিস অ্যাডভেঞ্চার যেটাকে ব্যর্থ করলো ভারত এবং প্রত্যুত্তরে লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিল। দেখুন পহলগামে বুধবারের অপারেশন সিন্দুরে ধূলিসাৎ পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। ভারতের এই সফল প্রত্যাঘাতে দিশেহারা পাকিস্তান, খতম 100-র বেশি জঙ্গি। বুধবারই ভারতীয় সেনার তরফে জানানো হয় শুধুমাত্র জঙ্গি ঘাঁটিই ছিল এই অপারেশনের টার্গেট, কোনো নাগরিক বা সামরিক ভবন নয়। তারপরও ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলা। সীমান্ত এলাকায় পাক বাহিনীর লাগাতার গোলাবর্ষণ। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উত্তর পশ্চিম ভারতের 15টি শহরের সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তার মধ্যে রয়েছে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়। বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাও জবাব দেয়। পাল্টা জবাবে পাক এয়ার ডিফেন্স সিস্টেমকে নিশানা ভারতের। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা।
পাকিস্তানের হামলা ব্যর্থ করেছে ভারতের ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের আকাশ সীমা রক্ষায় হাতিয়ার S-400 সুদর্শন চক্র। বিশ্বের প্রথম সারির সুরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম এই সিস্টেম অন্তত 600 কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে। 400 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে এই সিস্টেম। পাকিস্তান যে ড্রোন এবং মিসাইলগুলি দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল সেগুলি ধ্বংস হয়েছে সুদর্শন চক্রের প্রভাবে। ভারতীয় সেনার বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ঠিক যে মাত্রায় ভারতে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল সেই একই মাত্রায় পাল্টা পাকিস্তানের একাধিক শহরে ড্রোন হামলা চালানো হয়। বুধবারই উইং কমান্ডার ভূমিকা সিং তার বিবরণে স্পষ্ট জানিয়েছিলেন, পাকিস্তান যদি আবারও হামলা করে তবে তার জবাব দেবে ভারত। India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian armed forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. এখনো শেষ হয়নি অপারেশন সিন্দুর, মিলবে আরো উত্তর। সর্বদল বৈঠকের পর জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। हम लगातार इस बात के पक्ष कर रहे हैं कि समस्याओं का समाधान बातचीत के जरिए से हो, परंतु इसका अर्थ यह नहीं है कि हमारी सहनशीलता का कोई नाजायज फायदा उठाए। यदि कहीं कोई हमारे इस संयम का फायदा उठाने की कोशिश करता है तो उसे कल की तरह ही क्वालिटी कार्रवाई का सामना करने के लिए भी पूरी तरह से तैयार रहना होगा। অপারেশন সিন্দুরের পর থেকে সীমান্তে গোলাবর্ষণ বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এবার সরাসরি সামরিক ঘাঁটিতে হামলা। যেভাবে দুদেশের সেনা সরাসরি একে অপরের বিরুদ্ধে হামলা চালানো শুরু করেছে তাতে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে এবার কি যুদ্ধ? কলকাতা টিভি। আমি অনিকবাবুর কাছে যাব। অনিকবাবু, টেকনিক্যালি যুদ্ধ কি শুরু হয়ে গেল? কারণ সাধারণভাবে আমরা যেটা জেনে থাকি যে কোনো দেশ যদি অন্য দেশের মধ্যে কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সেটাকে টার্গেট করে তাহলে সেটা যুদ্ধের সূচনা শামিল। কার্যত তাই হয়েছে। কালকে 15টা মিলিটারি টার্গেট লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল পাঠিয়েছিল পাকিস্তান, যা প্রতিহত করে আমাদের সুদর্শন চক্র এবং অন্যান্য যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। দেখুন, মানে যুদ্ধ কি শুরু হয়ে গেল, এই যে প্রশ্নবোধক চিহ্ন, এটা কিন্তু অনেক কিছুর দিক নির্দেশ করে। যুদ্ধ অনেক রকম হয়, যেমন অঘোষিত যুদ্ধ, যেটা আমরা কার্গিলে দেখেছি 99। অঘোষিত যুদ্ধ হয়, অর্থাৎ যুদ্ধ ফর্মালি ডিক্লেয়ার্ড হয় না, দুটো দেশের কোনো দেশই ফর্মালি যুদ্ধ ডিক্লেয়ার করে না, কিন্তু একটা পূর্ণাঙ্গ যুদ্ধের মতো সবকিছুই চলতে থাকে, যেটা আমি বললাম কার্গিলে আমরা দেখছি। আর এই যে হামলা, পাল্টা হামলা, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, এটা কিন্তু এখন চলতে থাকে। গতকালই আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে পাকিস্তান যেটা করবে সেটা হচ্ছে মিলিটারি ইনস্টলেশন গুলোকে অ্যাটাক করে ভারতের মনোবল ভেঙে দেবে। ভারত কিন্তু অত্যন্ত রেসপন্সিবল একটা দেশ হিসেবে অত্যন্ত মেজার্ড অ্যাটাকের দিকে গেছে। সেই মেজার্ড অ্যাটাক শুধুমাত্র জঙ্গি ঘাঁটির দিকে, যেটা আপনি সঠিকভাবে বললেন মৌপিয়া, যে কোনো রকম সিভিলিয়ান ইনস্টলেশন, এমনকি কোনো মিলিটারি ইনস্টলেশনেও ভারত আঘাত হানেনি। ভারত শুধু জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার দিকে গেছে, যেটা ভারতের অধিকার। কেননা ভারতের মাটিতে জঙ্গি সন্ত্রাসবাদী কার্যকলাপ দীর্ঘদিন ধরে পাকিস্তান চালিয়ে যাচ্ছে। প্রত্যাঘাত এবং সেটাকে প্রতিহত করার অধিকার ভারতের আছে, ভারত সেই কাজটাই করেছে। কিন্তু পাকিস্তান, যেটা গতকালও আমি বলেছিলাম, পাকিস্তান যেটা করবে তারা কিন্তু এই মিলিটারি ইনস্টলেশন গুলোতে অ্যাটাক করবে, যেটা পাঠানকোটে আগে করেছিল, করে একটা মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে। খুবই সুখের কথা যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমাদের অন্যান্য যে আমাদের অস্ত্রশস্ত্র যেগুলো আছে, যার উল্লেখ আপনারা করেছেন, তা দিয়ে আমরা এগুলো প্রতিহত করতে পেরেছি এবং ওদের এয়ার ডিফেন্স সিস্টেমকে আমরা অনেকটাই নষ্ট করে দিতে পেরেছি। ফলে এই অ্যাটাক গুলো চলতে থাকবে এবং আমাদের মিলিটারি ইনস্টলেশনে চূড়ান্ত সতর্কতা রাখতে হবে, কেন ওদের নজরই থাকবে সামরিক ঘাঁটির ওপরে। সামরিক ঘাঁটিতে যদি হামলা চালাতে পারে তাহলে কিন্তু ওদের মতে ভারতের মনোবলে অনেকটা আঘাত করা যাবে, সেই চেষ্টা কিন্তু করবে। পাশাপাশি তো আমরা দেখছি যে সীমান্তে গোলাগুলি চলছে, সীমান্ত ক্রস করে, এলওসি ক্রস করে গোলাগুলি চলছে, সিভিলিয়ানরা মারা যাচ্ছেন। মানে পাকিস্তানের কোনো কিন্তু রেসপন্সিবল স্টেটের যে বিহেভিয়ার, সেটা কিন্তু আমরা কোনো কালেই দেখিনি।
আসলে পাকিস্তান তো চালায় পাকিস্তানি আর্মি, ফলে রেসপন্সিবল স্টেটের যে বিহেভিয়ার সেটা কিন্তু পাকিস্তানের থেকে আমরা পাই না, সেটা আমরা পাকিস্তানের থেকে আশাও করতে পারি না একেবারে। এবং এটাই বারবার আমাদের বিদেশ মন্ত্রকের তরফ থেকে গোটা দেশের সামনে তো বটেই, আন্তর্জাতিক দুনিয়ার সামনে ওটা তুলে ধরা হয়েছে যে কিভাবে আমাদের নন এসকেলেটরি একটা অপারেশন, এবং সে বলা হয়েছে আজকে বিক্রম মিস্ত্রি দর্থহীন ভাষায় বলেছেন যে আসলে প্রথম এসকালেশনটা হয়েছিল 22শে এপ্রিল পহেলগাঁও অ্যাটাকে। আমি ব্রিগেডিয়ার সানিয়ালের কাছে যাব। ব্রিগেডিয়ার সানিয়াল, লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ধ্বংস করে দেওয়া, এলওসিতে পাকিস্তানের তরফ থেকে বিনা প্ররোচনায় লাগাতার গোলাবর্ষণ চলছে, আমাদের 16 জন সাধারণ নাগরিক তারা সেখানে প্রাণ হারিয়েছেন। এবং আজকে কিছুক্ষণ আগে যে প্রেস কনফারেন্স হলো ভারতের তরফ থেকে জানানো হয়েছে যে পুঞ্চে সেখানে একটা গুরুদ্বারায় সেখানে অ্যাটাক করা হয়েছে, 3 জন সাধারণ মানুষ সেখানে তাদের মৃত্যু হয়েছে। আমরা দেখলাম আজকে প্রেস কনফারেন্সে উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি তারা কমব্যাট ইউনিফর্মে। এই সব মিলিয়ে আসলে কি যুদ্ধটা শুরু হয়ে গেল? ব্রিগেডিয়ার সানিয়ালের সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি সজলদার কাছে আসবো। সজলদা, দেখুন, যুদ্ধ শুরু হলো কি হলো না অফিসিয়াল এটা ডাজেন্ট ম্যাটার, সেটা একটা ঘোষণা মাত্র। হয়তো মানে এর ইন্টারন্যাশনাল এফেক্ট অনেক কিছু হতে পারে, কিন্তু আমাদের কাছে তো এটা সাধারণ মানুষের কাছে এটা যুদ্ধেরই সমান। কোথাও মক ড্রিল হচ্ছে, অন্য দেশে সাইরেন বাজছে, কোথাও অলরেডি 15 জন সিভিলিয়ান মারা গেছেন, একজন সোলজার মারা গেছেন। তো এটা যদি যুদ্ধ না হয় তাহলে কোনটাকে যুদ্ধ বলা হবে আমি জানি না। কার্গিল আমাদের কাছে যুদ্ধ, কিন্তু খাতায় কলমে ইতিহাসের পাতায় হয়তো সেটা যুদ্ধ নাও হতে পারে। তো ওটা টেকনিক্যাল ইস্যু। সাধারণ মানুষ এই যুদ্ধটা চায় এবং যুদ্ধটা দুটো লক্ষ্যে আঘাত করে দুটো ঘরবাড়ি ভেঙে দিয়ে যুদ্ধটা শেষ হয়ে যাক। নিশ্চয়ই দুটো ঘর ভাঙা মানে তাদের মোরাল ডিফিট হওয়া, শেষ হয়ে যাক তা নয়। আমরা তাদের সমূলে উৎপাটিত করতে চাই যারা ওই দেশে বসে নিজের দেশের কথা ভাববে না ভাববে তাদের বিষয়, যারা আমার দেশে ষড়যন্ত্র প্রত্যেক দিন রচনা করবে সেই সমস্ত শক্তির মাথা থেকে নয়, একদম মানে সমূলে জ্বর থেকে তাকে উৎখাত করে দেওয়া হোক, এটাই চাই। ইতিমধ্যে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি ব্রিগেডিয়ার প্রবীর সানিয়ালের সঙ্গে। ব্রিগেডিয়ার সানিয়াল, আমি যে প্রশ্নটা আপনার কাছে করছিলাম যে পরিস্থিতি গতকাল যেভাবে এদেশের অন্তত 15টা মিলিটারি টার্গেট লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল পাঠিয়েছে পাকিস্তান, যা প্রতিহত করেছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, আজ পাল্টা প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ধ্বংস করেছে আমাদের সশস্ত্র বাহিনী। যেভাবে আমরা দেখলাম যে প্রেস কনফারেন্সে উইং কমান্ডার ভূমিকা সিং, কর্নেল সোফিয়া কুরেশি তাদের আজকে পুরোদস্তুর কমব্যাট ইউনিফর্মে দেখা গেল, সব মিলিয়ে যুদ্ধ কি শুরু হয়ে গেল? না, এটা আমরা কোয়ালিফাই করতে পারি যুদ্ধ আরম্ভ হয়েছে কি হয়নি এটা বলা যায় না। ইন্ডিয়া একটা প্রতিঘাত দিয়েছে। এই প্রতিঘাতটা আপনার অনেক ডেফিনেশন আছে, যুদ্ধ বলুন, মারপিট বলুন, ওই লোকাল ফাইট বলুন, যাই হোক ইন্ডিয়া একটা রেসপন্স দিয়েছে। আর আমাদের পুরো বিশ্ব দেখতে চাইছিল ইন্ডিয়ার ক্ষমতা কি একটা এফেক্টিভ রেসপন্স দেওয়ার। আমরা যেটা বুঝতে পারছি, ইন্ডিয়া এই যে 9 টেরর ক্যাম্পসের উপরে যে রেসপন্সটা দিয়েছে, বেশিরভাগ দেশেরা বলছে এটা একটা এফেক্টিভ রেসপন্স, আর আমাদের দেশের লোকেরাও সেরকম ভাবছি। এখন এটা আমরা করেছি, আমরা এক্সপেক্ট করছি পাকিস্তান থেকে একটা রিয়াকশন হবে। তো সারা রাত আমরা অপেক্ষা করলাম, তারপরে জানতে পারলাম যে ওদের মিসাইলস আর ড্রোনস অ্যাটাক ওরা ট্রাই করলো JNK থেকে টিল রাজস্থান, গুজরাটে। আর ওটা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ওটাকে কন্টেন করলো, স্টপ করলো। আর এটা আমাদের একটা বিরাট বড় মরাল ভিক্টরি। কিন্তু আমাদের যে রুলিং গভর্নমেন্ট আজকে বলেছে
অফ সিন্দুর এই সবে আরম্ভ হয়েছে, এটা কখন শেষ হবে কেউ জানে না। আর এই দুটো দেশের মধ্যে ইন্ডিয়া হচ্ছে আরো শক্তিশালী দেশ, আর ইন্ডিয়া টার্মস অ্যান্ড কন্ডিশন পাকিস্তানের ওপরে এনফোর্স করতে পারে কখন এই যুদ্ধটা আরম্ভ হবে। পাকিস্তান দুদিক থেকে ভালো করে ভুগছে, ওদের দেশে এখন একটা ইন্টারনাল প্রবলেম চলছে, দেশদ্রোহী অ্যাক্টিভিটিস পাকিস্তানে অনেক বেড়ে গেছে। আমরা দেখছি বালুচিস্তানে কি হচ্ছে, রিসেন্টলি একটা চাইনিজ কনভয় যেটা আর্মি অ্যামিনিশন ওয়েপন সিস্টেম নিয়ে আসছিল, 10-12টা কনভয়, গাড়ির কনভয়, ওটা পাকিস্তানে আসছিল, বিএলএ ওটা পুরো নষ্ট করলো আর 15-20 পাকিস্তানি ট্রুপসদেরও মারলো। নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স আর টিটিপি রেগুলারলি পাকিস্তান আর্মি ওপরে হামলা করছে। সিন্ধের অবস্থা খুব যে একটা ভালো নয়। পিওকেতে একটা প্রায় বিদ্রোহ আরম্ভ হতে পারে। পাকিস্তান পিওকেতে ওরা একটা লোকেদের ভাওতা দেওয়ার জন্য ওরা একটা প্রাইম মিনিস্টার নমিনেট করেছে, কিন্তু সেই প্রাইম মিনিস্টার হচ্ছে পাঞ্জাবি, ও কাশ্মীরি নয়। পাকিস্তান গভর্নমেন্ট কাশ্মীরিদের বিশ্বাস করে না। এটা হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল প্রবলেম। এরপরে আবার আরো ঝামেলা বেড়েছে 22 এপ্রিলের পরে। আর কাল সকালে যেরকম ভাবে আমরা ইন্ডিয়ার সংঘাতটা দেখেছি, শুধু ইন্ডিয়া নয় পুরো পৃথিবী বুঝে গেছে ইন্ডিয়া কত শক্তিশালী দেশ। পাকিস্তানের ওর উপরে বিরাট চাপ আছে। আমি আসবো ব্রিগেডিয়ার সানিয়াল এই প্রসঙ্গে। একটা ছোট্ট বিরতি আমাকে তাড়াতাড়ি নিতেই হবে, একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমি কিছুক্ষণ আগে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি প্রেস কনফারেন্সে যেটা বলেছেন যে পাকিস্তানের তরফ থেকে বারবার যে বাহানা করা হচ্ছে, বারবার যে দাবি করে এই মুহূর্তে ভিকটিম কার্ড খেলার চেষ্টা করা হচ্ছে যে ভারত নাকি পাকিস্তানে আক্রমণ চালিয়েছে এবং তাতে প্রচুর সিভিলিয়ান ক্ষয়ক্ষতি হয়েছে। একদম ছবি দিয়ে দেখিয়ে বিক্রম মিস্ত্রি তিনি নস্যাৎ করেছেন পাকিস্তানের এই অভিযোগ, এই ভিত্তিহীন অভিযোগ। শুধু তাই নয়, সেখানে যে টেররিস্ট মারা যাওয়ার পর, টেররিস্ট তাদের খতম করার পর তাদের যে শেষ কাজ হচ্ছে, তাদের যে বিদায় জানানো হচ্ছে, সেটা আর্মির পতাকায় মুড়ে। তার থেকে স্পষ্ট যে পাকিস্তানে কি হয়। কি বলেছেন বিক্রম মিস্ত্রি শোনাবো। I think a lot of you have seen the reports and the coverage on media. If only civilians, if any civilians were killed in these attacks, I wonder what message this picture actually sends to all of you. This is a question that is worth asking. It's also odd that the funerals of civilians are carried out with the coffins being draped in Pakistani flags and state honors being contrary to what Pakistan is claiming. Yesterday, Pakistan launched a targeted attack on the Sikh community in the state of Jammu and Kashmir, hitting Gurdwara in Poonch and the homes of Sikh community members, which came under attack. And we know that at least 3 individuals were killed in that particular attack. In fact, is impacting civilians. I showed you the picture of the Gurdwara and the Sikh community members who were killed in this. There are other civilians also who've been killed and injured in these attacks. In fact, since yesterday morning, a total of 16 civilians have been killed and 59 others have been injured in the attacks by Pakistan. আমি সুভাষিসদার কাছে আসবো। সুভাষিসদা, আমরা পাকিস্তানকে একদম মানে নাস্তানাবুদ করে দিক, এটা আমরা চাই, কিন্তু যুদ্ধের ন্যারেটিভস তো বদলেছে। ক্লেমস, কাউন্টার ক্লেমস হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে পাকিস্তান যতটা মুখে বলে ততটা শক্তিশালী তো পাকিস্তান নয়।
সুতরাং পাকিস্তানকে এই ধরনের আফটারমাথ সহ্য করতে হবে, কারণ যে ধরনের তারা ক্লেম করে যে আমরা নিজেরাই বলেছে যে আমরা হ্যাঁ এদের রেখেছি, পাকিস্তানে এই টেররিস্টদের রেখেছি, তাদের আমরা হারবারিং করাই। তো সুতরাং আমরা দেখেছি অ্যাবেটাবাদে আমেরিকা এসে লাদেনকে তুলে নিয়ে চলে গেছে, মেরে দিয়েছে। দাউদকে আমরা চেয়েছিলাম, দাউদ লাহোরে ঘুরছে, এটা একদম পরিষ্কার আমাদের রিপোর্ট খুফিয়া এজেন্সি বলেছিল, যে তারপরেও তারা হ্যান্ড ওভার করেনি এবং তারা দে রিমেইন সাইলেন্ট রিগার্ডিং টেররিস্ট হারবারিং। তো আমার মনে হয় যে পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়া দরকার আছে, এবং যতটা শিক্ষা দিলে পরে আমার মনে হয় যে পাকিস্তানের জীবনে এই ধরনের অ্যাক্টিভিটিসে জড়াবে না, সেরকম শিক্ষাই দেওয়া উচিত, কোনো হাফ ডান করা উচিত না। আর এটাই সুযোগ, কারণ হলো যে পাকিস্তান এর আগে 65 সালে 71 সালে এই ধরনের যুদ্ধ হয়েছে, কার্গিলে হয়েছে, তারপরে বালাঘাট স্ট্রাইক হয়েছে, তারপরেও এই ধরনের ইনসার্জেন্সি কাজকর্ম চালিয়ে গেছে এবং তাদের পাঠিয়েছে এবং মানুষকে মেরেছে, নিরপরাধ মানুষদের উপর অত্যাচার চালিয়েছে, গুলি করে মেরেছে। এই জিনিস চলবে। সুতরাং আমার মনে হয় এটাকে যদি ফুল ফ্লেজেড ওয়ারে যায়, এটা আমার মনে হয় ভালো হতে পারে, কোনো হাফ হার্টেড না যে পাকিস্তানকে এইটুকু জায়গা করবো এইটুকু জায়গা করবো না, এরকম করলে পাকিস্তান শুধরাবে না। পাকিস্তান আবার সেই কাজকর্ম করবে যাতে ভারতকে ডিস্টেবিলাইজ করা যায়। পরও তো সামরিক পদক্ষেপ নিয়ে পাকিস্তানকে শোধরানোর কোনো ইনিশিয়েটিভ দেখা যায়নি। এখন আপনারা এই মুহূর্তে ডেফিনেটলি বিরোধীরা এককাট্টা হয়ে তারা বার্তা দিচ্ছেন পাশে থাকার, আজকেও অল পার্টি মিটিংয়ে হয়েছে, কিন্তু যে যুদ্ধটা চাইছেন দুটো নিউক্লিয়ার ওয়েপন শক্তিধর নিউক্লিয়ার শক্তিধর দুই রাষ্ট্র, তাদের মধ্যে ফুল ফ্লেজেড ওয়ার আজকে বলে হঠাৎ করে ফুল ফ্লেজেড ওয়ার আমি বলছি একটা কথা, আমি বলে তুমি বুঝতে পেরেছি কি বলতে চাইছো। আমার কথা না 71 65 এ দেখিয়ে দিয়েছি যে ভারতবর্ষ কতটা শক্তিশালী দেশ এবং পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছে। এখন যুদ্ধের ন্যারেটিভটা তো বুঝে যাবে, আমেরিকা কোন দিকে, চীন কোন দিকে, আমেরিকা কি বলছে, বিশ্ব বাণিজ্য সারা পৃথিবী জুড়ে একটা ছাতার তলায় চলে এসছে, ইকোনমিক ডিস্টেবিলাইজ যেন কোনো দেশ না হয়ে যায় একটা যুদ্ধের ফলে এগুলো চিন্তা করেছে এবং আমেরিকা তারা তাদের কথা বলেছে যে এমন করো না। ডসিয়ার বিনিময়, দফায় দফায় ডসিয়ার বিনিময় ছাড়া কি করেছেন? না এটা তো স্ট্র্যাটেজি। আমার কথা হয়েছিল যে আমার এখানে একটা মানে কোনো রকম সন্ত্রাসবাদী কাজকর্ম হলে পরেই তার দিকে ঝাঁপালে পরে আমি হাফ হার্টেড ঝাঁপাবো না। তা আমার কথা হয়েছে যে 65 এবং 71-এ যেভাবে ঝাঁপানোর দরকার ছিল সেই সময় সেটা খুব প্রাসঙ্গিক ছিল, কিন্তু আজকেও ভারতবর্ষের না 19 সময় তো ফুল ফ্লেজেড ওয়ারে যায়নি। 19 সময় যেগুলো হয়েছে বা বালাকোট স্ট্রাইক যেগুলো হয়েছে সেগুলো তো একটা সেক্টরিয়াল স্ট্রাইক হয়েছে। স্পষ্ট করে দিয়েছে যে ভারত যেটা করছে সেটা হচ্ছে রেসপন্সিভ, না আমি বলছি রেসপন্সিভ, এবং আজকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে পাকিস্তান কালকে রাতে যে মিসঅ্যাডভেঞ্চারটা করেছে তার সেম ডোমেনে সেম ইন্টেন্সিটিতে ভারত প্রত্যাঘাত করেছে। ভারতের তরফ থেকে 1 ইঞ্চি কোথাও যে কোনো প্ররোচনা সেটা নেই। না এটা কি কথা দেওয়া যায়, আমরা স্টুডিওতে বসে কথা দিতে পারি যে যদি পাকিস্তান ঝাঁপিয়ে পড়ে ফুল ফ্লেজেড ওয়ারে তাহলে আমরা করব না যুদ্ধ? না, সেটা করতে হবে ডেফিনেটলি। হ্যাঁ এইটাই বলছি, তার মানে আমরা যদি অ্যাটাক করি, পাকিস্তান যদি ফোর্সড হয় তাহলে আমার মনে হয় এটা ফুল ফ্লেজেড পাকিস্তান ফোর্সড হবে মানে পাকিস্তান ফোর্সড হবে মানে তাহলে ফুল ফ্লেজেড পাকিস্তানকে কি আমরা ডিফেন্ড করছি? না তাহলে তো আমাদের করা উচিত, সেটাই করা উচিত। কারণ হলো পাকিস্তানকে হারাতে হবে এবং ডেমোলিশ করতে হবে যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে পাকিস্তান যেভাবে চলছে। পহেলগাঁও অ্যাটাক করে তারপর যা যা কনসিকুয়েন্সেস তাকে ফেস করতে হবে সেটা পাকিস্তান তাহলে মুপি এই কথাটা উঠতে পারে আজকের ডেটে। এটা খুব শুনতে খারাপ লাগতে পারে দর্শকদের যে কংগ্রেসের একজন মুখপাত্র সে এই প্রশ্ন তুলছে কেন আজকের দিনে, কিভাবে ঢুকলেন, কি করে বেরিয়ে গেলেন, সিকিউরিটি ল্যাপসেস কেন ছিল, আমি এই প্রসঙ্গ তুলব না। আমার কথা হয়েছিল আমরা এর থেকে পুলওয়ামাও অ্যাটাকের সময় দেখেছিলাম কি করে 300 কেজি RDX ঢুকলো, তার কোনো ব্যাখ্যা ছিল না এবং তার তদন্ত বন্ধ হয়ে গেছে। এখন এই কথাগুলো তোলা যাবে না, তাহলে এগুলো আমার মনে হয় না একজন বিরোধী দলের একজন আমরা চাইছি পাকিস্তানের উচিত শিক্ষা। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে ফুল না হাফ সেই বিতর্কে আমাদের গিয়ে কোনো লাভ নেই, সেটা সামরিক বিশেষজ্ঞরা বুঝবেন। কিন্তু একটি কথায় মনে হয় আমরা প্রত্যেকে একমত হব যে সন্ত্রাসবাদের পেছনে যে গোটা নেটওয়ার্কটা পাকিস্তান চালাচ্ছে দীর্ঘ বহু দশক ধরে, সেটাকে যেভাবে হোক সমূলে ধ্বংস করতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আজকে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে
আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক দল বা বলা ভালো গোটা রাজনৈতিক সমাজ একটা জিনিস কিন্তু বহির্বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা যত তীব্র প্রতিদ্বন্দ্বিতাই করি না কেন, বহির্শত্রুর আক্রমণের প্রসঙ্গে, সন্ত্রাসবাদ নির্মূল করার প্রসঙ্গে আমরা কিন্তু কোনো রকম আলাদা দলীয় অবস্থানের কথা এখানে বলবো না, বলতে পারি না, কিছুতেই বলবো না। কিছু খারাপ লাগা, কিছু ক্ষোভ, কিছু বিক্ষোভ এগুলো থাকবেই, সেগুলো রাজনৈতিক দল, আমরা আলাদা আলাদা রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, তারা তো প্রশ্ন তুলবেনই। সরকারে যখন কংগ্রেস ছিল বা ইউপিএ ছিল তখন কি বিজেপি তার সিকিউরিটি, সেই সময়কার সিকিউরিটি ল্যাপস নিয়ে প্রশ্ন তোলেনি? 100 বার তুলেছে। আবার এই সময় সিকিউরিটি ল্যাপস নিয়ে যে বিরোধীরা প্রশ্ন তুলবেন সেটাও খুব স্বাভাবিক। কিন্তু পাকিস্তানের তরফ থেকে যে লাগাতার হামলা বা লাগাতার উস্কানি যাই বলুন না কেন সেটা চলেছে, এটাকে এই সুযোগে সমূলে উৎপাটন করার জন্য যা করার ভারত সরকার করুন, বিরোধীরা প্রত্যেকে আপনার পাশে রয়েছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে এই যুদ্ধ সেটা হাফ, কোয়ার্টার, ফুল যাই হোক না কেন, সেই যুদ্ধ আমরা জিতবো এবং সেটা আমরা ঐক্যবদ্ধ রয়েছি বলেই আরও বেশি জিতব। যে জঙ্গিরা আমাদের ভাঙতে চেয়েছিল, ধর্মের নামে সমাজকে ভাঙতে চেয়েছিল, আমাদের ভাঙা এত সহজ নয়। দুই সেনাকন্যা দেখিয়ে দিয়েছেন যে ভারত যখন লড়ে কোনো ধর্মের বিভাজন, কোনো উস্কানি কিচ্ছু কাজ করে না। এবং সেই জঙ্গিদের মদদ দেওয়া যে রাষ্ট্র এবং তাদের যে সেনা, প্রত্যেককে যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা আমাদের সৈন্যবাহিনীর আছে। তারা যেটা ঠিক মনে করবেন সেটা তারা করবেন, আমাদের সমর্থন থাকবে। আমি আসবো এই প্রসঙ্গে, তার আগে একটু দেখাই যে আজকে যে এই যে সার্বিক ঐক্যের প্রসঙ্গটা যেটা একটু আগে অনির্বাণও মেনশন করলো, আজকে আমরা কি দেখলাম যে আজকে অল পার্টি মিটিং ছিল। সেই অল পার্টি মিটিংয়ের পর মল্লিকার্জুন খাড়গে তিনি জানিয়ে দিলেন যে সমস্ত রকমভাবে সরকারের পাশে থাকার বার্তা সেটা তারা স্পষ্ট করে এসেছেন। একটু দেখে নেব আজকে এই অল পার্টি মিটিংয়ের নির্দেশ। মঙ্গলবার মধ্যরাতে 25 মিনিটের অপারেশনে সফল ভারত। ভারতীয় সেনার পোস্ট জাস্টিস ইজ সার্ভড। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া ভরে যায় অভিনন্দন, জয় হিন্দ, ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে। শুভেচ্ছা আসে বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের। অপারেশন সিন্দুরের মাধ্যমে কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে প্রত্যাঘাত, সেই বিবরণ দিতে বৃহস্পতিবার সংসদ ভবনে সর্বদল বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস, তৃণমূল, এনসিপি, আপ, এসপি ও ডিএমকের প্রতিনিধিরা। প্রত্যাঘাতের প্রশ্নে সকলেই সরকারের সঙ্গে আছে প্রথম থেকে। সর্বদল বৈঠকে ফের সেই বার্তাই দেন বিরোধীরা। हम सभी जितने भी पार्टी के लोग थे सभी ने ये बताया कि इस घड़ी में, इस संकट के घड़ी में हम सब आपके साथ हैं और आप जो काम कर रहे हैं करते रहिए और देश के हित में हम आपके साथ रहेंगे। এদিকে যখন সর্বদল বৈঠক চলছে তখন বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা প্রস্তুতিতে মন্ত্রকগুলির মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়। বৈঠক থেকে নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ভুল তথ্য প্রতিরোধের নির্দেশ। মন্ত্রকগুলিকে রাজ্যের সঙ্গে সমন্বয় বজায় রাখারও পরামর্শ প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করতে সীমান্তবর্তী জেলাগুলির ডেপুটি কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। সব মিলিয়ে সন্ত্রাস ও সন্ত্রাসের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর জবাব দিতে একজোট ভারত। কলকাতা টিভি। সজলদার কাছে আসবে। সজলদা, আজকে সর্বদল বৈঠকে সমস্ত বিরোধীদের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে গতকাল অপারেশন সিঁদুরের পরও ওমর আব্দুল্লাহ থেকে শুরু করে আসাদুদ্দিন ওয়াইসি, সমস্ত বিরোধীরা তারা কিন্তু এটাকে স্বাগত জানিয়েছেন। তারা আমাদের সশস্ত্র বাহিনীকে কুর্নিশ করেছেন। না দেখো, আমি খুব মন থেকে এটা আজকেও যে সর্বদল বৈঠক হলো তারপর যেটা প্রেস কনফারেন্স যেটা দেখলাম মন্ত্রিসভার তরফে, সেটা অত্যন্ত ভালো লাগার বিষয় এবং আমি বিশ্বাস করি আপামর ভারতবাসী এটাকে খুব অ্যাকসেপ্ট করবে, মন থেকে হৃদয় থেকে গ্রহণ করবে। কারণ হিন্দু মুসলমান নির্বিশেষে যারা রাষ্ট্রবাদী মানুষ, যারা দেশপ্রেমিক মানুষ, তারা প্রত্যেকে এই গত 15, 16, 17টা দিন তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিয়ে ছিলেন। কিন্তু আমি এটাও দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, দেখুন যে একদল মানুষ যাদের রাজনীতি আইডেন্টিটি নিয়েও আমাদের সমস্যা আছে, বেশিরভাগই তারা আল্ট্রা লেফট বা ধরুন একজন সাংবাদিক, পুরনো প্রথিতযশা সাংবাদিক,
তিনি হঠাৎ প্রশ্ন তুললেন সিঁদুর কেন, মঙ্গলসূত্র হতে পারত। এরা যে কোন সূত্রে গাঁথা, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তাই মানে খারাপ কথা বলতে খারাপ লাগছে। এই যে এরপরে দেখলাম সুদর্শন চক্র দিয়ে আজকে সব আটকে দিয়েছে, এবার বলবে ওটা সুদর্শন চক্র কেন, সাইকেলের চাকা নয় কেন? এই জাতীয় অর্বাচীনদেরও কিন্তু সমাজ থেকে এলিমিনেট করার দরকার আছে। ওপরে নেতামন্ত্রীরা এক আছে, কিন্তু ক্রমাগত তলায় যদি এই ধরনের কথা চলতে থাকে সেটা কিন্তু দুর্ভাগ্যজনক। আমি দেখুন তাতাদা যেটা বলছে, মানে সুভাষিস দা যেটা বলছিলেন যে হাফ হার্টেড নয়, একদম সত্যি কথা, হাফ হার্টেড কিছু করা চলবে না। এখানে ব্যাপারটা আমার কাছে ঘোষিত যুদ্ধ কি অঘোষিত যুদ্ধ ডাজেন্ট ম্যাটার। আমরা কেউ জানতে যাইনি যে ইসরায়েল আর প্যালেস্টাইনের যে লড়াই চলছে সেটা ঘোষিত না অঘোষিত। আমরা জানতে যাইনি যে লাদেন যেটা মেরেছিল, যে অ্যাটাকটা এয়ার অ্যাটাক করেছিলেন, সেটা ঘোষিত যুদ্ধের মধ্যে ছিল কি ছিল না, ক্ষয়ক্ষতির পরিমাণ। আমার কাছে প্রশ্ন এটা যে আমরাও চাই আপনারা ফুল হার্টেড সাপোর্ট দিন, আমরা চাই, বিশ্বাস করুন, আমরা চাই ফুল হার্টেড সাপোর্ট দিন। মমতা ব্যানার্জির কথাও এই প্রথমবার বোধহয় বহু বছর বাদে আমার ভালো লাগলো যে ধরনের কথা উনি বলেছেন। কিন্তু যখনই আবার তলার দিকে নেমে আসি তখনই ওই ফেক ভিডিও, এই ভিডিও, হ্যাঁ বিভিন্ন লোক বলছেন যে মমতা ব্যানার্জির অবদান অনস্বীকার্য, এই জাতীয় কথা, এগুলো বোধহয় এই সময় করার উচিত নয়। দেখুন একটাই লক্ষ্য, শেষ করে দিতে হবে যাতে দ্বিতীয়বার আমার দিকে কেউ আঙুল তুলে না থাকে। এক লাইন বলে নি, এর মধ্যেও সেই বারবার এই কথাগুলো হবে, অনেক সিকিউরিটি ল্যাপসের কথা হবে, এই যুদ্ধের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করা হবে, কিন্তু যদি প্রশ্ন আসে তো উত্তর দিতে হবে। সিকিউরিটি ল্যাপসের কথা তারা বলছে যাদের ঘরের ভেতরে হত্যাকারী ছিল এবং যারা দেশের প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে গুলি করেছিল। পুলওয়ামার 300 কিলো আরডিএক্স করতে গেলো, এটা বলছেন তারা, কিন্তু এটা সঠিক সময় নয়। একটা লাইন, আমরা কিন্তু কেউ কোনো দায়িত্ববান নাগরিকের আজকে প্রশ্ন করা উচিত নয় যে মুম্বাই ব্লাস্টের বারুদ কোথা থেকে এসেছিল, এটা সে সময় নয়, এটা ওপরের নেতারা বুঝেছেন। এখন সুভাষিস দাকে আমি অনিক বাবুর কাছে খুব সংক্ষেপে আসি যে অনিক বাবু, আমরা গতকাল এবং আজকের যে দুটো প্রেস ব্রিফিং দেখলাম সেখানে ভারতের তরফ থেকে যা যা স্পষ্ট করে দেওয়া হলো, আজকেও বিক্রম মিস্ত্রি আরও একবার বলেছেন যে টিআরএফ নিয়ে রাষ্ট্রপুঞ্জে যে স্যাংশন কমিটিকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেই সময় পাকিস্তান কিন্তু ডিফেন্ড করেছিল টিআরএফকে। নাম্বার 1, সিভিলিয়ানদের যে কোনোরকমভাবে টার্গেট করা হয়নি সেটা আমরা দেখলাম, ছবি দিয়ে দেখিয়ে বলা হলো। সত্যি তো কোন সিভিলিয়ান তার ফিউনারালে, তার শেষ কাজে তাকে তার কফিনকে সেটাকে পতাকা দিয়ে সেটাকে মোড়া হয় এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। এই যে প্রসঙ্গগুলো তুলে ধরা হলো এবং পাকিস্তানের অতীত ট্র্যাক রেকর্ড, আমি অনিকবাবুর কাছে আসবো। অনিকবাবুর সঙ্গে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ব্রিগেডিয়ার প্রবীর সানিয়ালের কাছে আসবো খুব সংক্ষেপে। ব্রিগেডিয়ার সানিয়াল, এই যে এয়ার ডিফেন্স সিস্টেম, এটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা ক্রুশিয়াল সেটা আজকের ঘটনাক্রম দেখে যারা সাধারণ মানুষ, যারা হয়তো প্রতিরক্ষা সম্পর্কে তত বিস্তারিত জানেন না, তারাও বুঝতে পারছেন যেটা কতটা ক্রুশিয়াল। কারণ আমাদের সুদর্শন চক্র সেটা কতটা ইফেক্টিভলি এই ড্রোন এবং মিসাইল অ্যাটাক সেটাকে প্রতিহত করেছে। একটু যদি এটা সম্পর্কে একটু আমাদের জন্য আলোকপাত করেন প্লিজ। খুব ভালো লাগছে যে আমার মাইক্রোফোন এখন কাজ করতে আরম্ভ করেছে। যাই হোক, আমি এখন এয়ার ডিফেন্স সিস্টেমসের সম্বন্ধে একটুখানি বলি। এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে একটা রিসিভিং রেডার আছে, আর তারপরে একটা কানেকশন আছে রেডার থেকে ওই ওয়েপন সিস্টেমের সাথে, যেটা এনিমি টার্গেটকে ধ্বংস করে। তো আমরা যখন একটা দুশ্মনের মানে এয়ারক্রাফট দেখি, আমাদের রেডার ওটাকে সার্ভে করে, ওর স্পিড, অ্যাঙ্গেল আর কোন দিশায় যাচ্ছে। আর তারপরে একটা সায়েন্টিফিক টার্ম হয় ডপলার এফেক্ট, মানে ফ্রিকোয়েন্সি শিফট করে। ওটা কম্পিউটার আপনি আপ হিসেব করে প্লেনটা কোন ডাইরেকশনে যাচ্ছে, কতটা গতি আর কীরকম ভাবে যাচ্ছে, ওটা ওয়েপন সিস্টেমকে পাঠিয়ে দেয়। ওয়েপন সিস্টেম নিজের ক্যালকুলেশন করে, সব ওয়েপন সিস্টেমের মধ্যে টার্মিনাল গাইডেন্স আছে, হোমিং গাইডেন্স আছে, ওটা একটা টার্গেটকে নামায়। এটা হচ্ছে ইন শর্ট ওয়েপন সিস্টেম। এর মধ্যে অনেক ইলেকট্রনিক কাউন্টার মেজার্স আছে, যেটা কি একটা ওয়েপন সিস্টেমকে কীরকমভাবে নিষ্ক্রিয় করা যায়। একটা যে এয়ারক্রাফট উড়ে বেড়াচ্ছে
ওর যে একটা বডি সিগনেচার আছে ওটা কিরমভাবে ঢাকা যায়, যেটা আমরা বলি স্টেলথ ট্রেনিং, অনেক টেকনোলজি আছে। যাই হোক, বেসিকটা হচ্ছে একটা রেডার একটা টার্গেটকে অ্যাকোয়ার করে, আর সেই রেডারটা ইনফরমেশন দেয় ওই মিসাইলকে, আর মিসাইল ওই ইনফরমেশনটা নিয়ে ওই টার্গেটকে নষ্ট করে। আমি খুব দুটো ছোট কথা আছে। 1988-এ কাশ্মীরে ঝামেলা আরম্ভ হলো। আমি 1990 থেকে 1997-এ জেএনকেতে 3টে টেরিয়র করেছি। আমরা শুধু লোকাল মিলিটেন্টস মারতাম। আমরা মার খাচ্ছি ফ্রম 1988। 2016-এ আমাদের তখন গভর্নমেন্ট ডিসাইড করলো যে আমরা পিওতে গিয়ে অ্যাটাক করব। আমরা একটা ছোটখাটো সার্জিক্যাল স্ট্রাইক করলাম। তো এই যে 28 বছর যেটা আমরা পাকিস্তান টেররিস্টের সাথে মার খেয়েছি, এর দায়িত্ব কোন পলিটিক্যাল পার্টি নেবে? আমাদের কে যে দেশদ্রোহী আর কে যে দেশপ্রেমী আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি, আফটার ডুইং 15 ইয়ার্স ইন অ্যান্টি টেরর ওয়ারফেয়ার। যাই হোক, এটা ভোটাররা বুঝতে পারবে যে কে আসলে দেশকে ভালোবাসে। এখন যে এটা হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন ব্রিগেডিয়ার সানিয়াল। আমার সময় সংক্ষিপ্ত, কিন্তু এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা যে 2016 থেকে প্রথম প্রত্যাঘাত, অর্থাৎ সামরিকভাবে প্রত্যাঘাতটা শুরু হলো। তার আগের যে সময়টা, সেই সময়টায় সামরিক প্রত্যাঘাতের পথ সেটা নেওয়া হয়নি। আমি একদম সময় সংক্ষিপ্ত অনিক বাবুর কাছে খুব সংক্ষেপে শুধু জানার চেষ্টা করব, অনিক বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে কূটনৈতিক ভাবে আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের অবস্থান সেটা এখনো পর্যন্ত যথেষ্ট জাস্টিফাইড? তো যথেষ্ট জাস্টিফাইড, এবং ভারতের অবস্থান আন্তর্জাতিক দুনিয়ায় যথেষ্ট ভালো, যথেষ্ট মানে ইতিবাচক ভারতের অবস্থান। এবং ভারতকে যেটা করতে হবে, ভারত অনেক দেশকে পাশে পেয়েছে, পাশে পাবে। ভারতকে যেটা করতে হবে, রাষ্ট্রপুঞ্জে সঠিকভাবে সমস্ত বিবরণ আমাদের তুলে দিতে হবে। ভারত সরকার সেটা খুব যোগ্যতার সাথে করবেন, সেটাই আমার বিশ্বাস। এবং ভারত সরকার যা যা পদক্ষেপ নিচ্ছেন আন্তর্জাতিক ক্ষেত্রে, সেটা খুব সদর্থক, এবং সমস্ত দেশকে তারা পাশে টানতে সক্ষম হচ্ছেন, সেটা খুবই সদর্থক এবং ইতিবাচক। আমাদের সময় একদম শেষ। আমাদের নজর থাকবে, কারণ এই মুহূর্তে দুই দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি, সেটা যেটা বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিও বলেছেন যে ইভলভিং সিচুয়েশন, অর্থাৎ যে কোনো মুহূর্তে নতুন নতুন ইনফরমেশন আসছে, আপডেট আসছে, যে কোনো মুহূর্তে ঘটনাক্রম সেটা বদলে যাচ্ছে। আমাদেরও নজর থাকবে সেদিকে, এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।